ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের পোয়েম এবং থিম অব দ্য পোয়েম নিয়ে ধারাবাহিক আলোচনায়। আজ রয়েছে ইউনিট 6 লেসন 3তে থাকা দ্য স্কুল বয় পোয়েম নিয়ে আলোচনার শেষে রয়েছে এই পোয়েমের থিম। আশা করি আলোচনাটি মনোযোগ সহকারে শুনবে এবং থিমটি ভালো করে পড়ে নেবে। সো লেটস গেট স্টার্টেড। আলোচনায় যাবার পূর্বে বলে রাখি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। এই লেসনটির নাম হোয়াই ডাজ এ চাইল্ড হেট স্কুল? শিশুরা কেন স্কুল অপছন্দ করে? লেসনের শুরুতে পোয়েমটির একটি প্রেক্ষাপট দেওয়া হয়েছে, যা এই পোয়েমটি বোঝার জন্য জানা আবশ্যক। তাই সংক্ষেপে প্রেক্ষাপটটি তুলে ধরছি। শিশুদের শিক্ষার অধিকার বলতে বোঝায় তাদের বিদ্যালয়টি হবে আনন্দদায়ক এবং পরিবেশ হবে শিক্ষা বান্ধব, যেখানে তারা প্রত্যেকেই উপভোগ্য সময় কাটাবে। শিক্ষকরা হবেন সদয়, যত্নশীল এবং সহায়ক। শিশুরা স্বাচ্ছন্দ্য বোধ করবে তাদের তত্ত্বাবধানে থাকতে। শিশুদের সাথে কোনোরূপ কর্কশ ভাষায় কথা বলা হবে না। বিশেষ যত্ন নেওয়া হবে পড়ালেখায় অক্ষম শিশুদের ক্ষেত্রে। দুর্ভাগ্যক্রমে আমাদের স্কুলগুলির সাধারণ চিত্র এটি নয়। আমাদের বিদ্যালয়গুলোতে শিশুদের তেমন স্বাধীনতা দেওয়া হয় না এবং শ্রেণীকক্ষগুলো দেখতে এক প্রকার খাঁচার মতো, যেখানে তারা তাদের সময় অতিবাহিত করে বিরক্ত নিয়ে। উইলিয়াম ব্ল্যাক একজন ইংরেজি কবি ও চিত্রশিল্পী, যিনি শিশুদের নিয়ে লেখালেখি করতে ভালোবাসতেন। তার দ্য স্কুল বয় পোয়েমটি তিনি লিখেছেন একটি অল্প বয়সী বালককে নিয়ে, যে তার স্কুলের পড়ালেখার পরিবেশ নিয়ে অসন্তুষ্ট, যেখানে কঠোর স্বভাবে শিক্ষকরা আনন্দহীন পাঠদান করে। বালকটি চায় এই দমবদ্ধ পরিবেশ থেকে বের হয়ে গ্রীষ্মের আনন্দঘন সময় উপভোগ করতে। সে তার বাবা মাকে অনুরোধ করছে যেন তাকে স্কুলের একঘেয়েমি পরিবেশ থেকে উদ্ধার করে সুন্দর জীবন দান করে। এই ছিল কবিতাটির প্রেক্ষাপট। তারপর পোয়েমটি শুরু হয়েছে। স্কুল বয় বলছে, আই লাভ টু রাইজ ইন এ সামার মর্ন। গ্রীষ্মের সকালে আমি ঘুম থেকে জেগে উঠতে ভালোবাসি। রাইজ অর্থ ঘুম থেকে জেগে ওঠা, সামার মর্ন অর্থ গ্রীষ্মের সকাল। গ্রীষ্মের সকালে আমি ঘুম থেকে জেগে উঠতে ভালোবাসি। স্কুল বয় অন্য কোনো ঋতুর নাম না বলে সামার বা গ্রীষ্মকালের কথা কেন বলেছে? এর কারণ খুবই স্পষ্ট। শিশু কিশোরদের কাছে গ্রীষ্মের সকাল অন্যরকম এক ভালো লাগার সময়। গ্রীষ্মের অপরূপ রূপ তাদের আনন্দ বহু গুণে বাড়িয়ে দেয়। গাছে গাছে পাখি গান গায়। আম, জাম, কাঁঠাল আর নানা রকম ফলে গাছগুলো ভরপুর থাকে। দশী ছেলেরা পাকা জামের শাখায় উঠে তাদের মুখ রঙিন করে। গাছ থেকে কাঁচা আম পেড়ে খায়। প্রচণ্ড গরমে পুকুর, নদী ও খালের পানিতে লাফালাফি করে। বন্ধু বান্ধব মিলে নানা রকম খেলায় মেতে ওঠে। এসব আনন্দ একমাত্র গ্রীষ্মকালে পাওয়া যায়। তাই তো অন্য কোনো ঋতুর নাম না বলে গ্রীষ্মের কথা উল্লেখ করে বালকটি বলছে, আই লাভ টু রাইজ ইন এ সামার মর্ন। আমি ভালোবাসি জেগে উঠতে গ্রীষ্মের সকালে। তারপর গ্রীষ্মের সকালে কি কি হয় তা বলছে। When the birds sing on every tree, যখন প্রতিটি গাছে পাখিরা গান গায়। The distant huntsman winds his horn, যখন দূরের শিকারী তার শিকারের বাঁশি বাজায়। ডিস্ট্যান্ট অর্থ দূরবর্তী, হান্টসম্যান শিকারী, উইন্ড হর্ন অর্থ বাঁশি বাজানো। গ্রীষ্মের সকালে
শিকারীরা তাদের দলবল আর শিকারী কুকুরদের নিয়ে শিকারে বের হয়। প্রশিক্ষিত শিকারী কুকুর দিয়ে মূলত শিয়াল শিকার করা হয়। এটাকে ফক্স হান্টিং বলা হয়। শিকারী বাঁশি বাজিয়ে কুকুরদের নিয়ন্ত্রণ করে। বলতে গেলে শিকারী ও কুকুরদের মধ্যে যোগাযোগের ভাষা হলো বাঁশি। এরকম শিকার মূলত করা হয় অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, আয়ারল্যান্ড সহ বিভিন্ন দেশে। তবে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য অনেক দেশে এরকম শিকার নিষিদ্ধ করা হয়েছে। উইলিয়াম ব্ল্যাক ছিলেন 18 শতাব্দীর একজন কবি, তাই কবিতাটি সেই সময়কার প্রেক্ষাপটে রচিত হয়েছে। তবে এভাবে শিকার কবির মাতৃভূমি ইংল্যান্ডেও নিষিদ্ধ আছে। যাই হোক, স্কুল বয় বলছে গ্রীষ্মের সকালে যখন হান্টসম্যান তাদের হর্ন বাজায় তখন সে ঘুম থেকে উঠতে ভালোবাসে। অ্যান্ড দ্য স্কাইলার্ক সিংস উইথ মি। আর যখন স্কাইলার্ক আমার সাথে গান করে। স্কাইলার্ক এক প্রকার পাখি যা ইউরোপের দেশে দেখতে পাওয়া যায়। এটি চড়ুই পাখির মতো দেখতে, কিন্তু চড়ুই পাখি থেকে একটু বড় হয়ে থাকে। তারপর স্কুল বয় গ্রীষ্মের সকালের পাখি, হান্টসম্যান ও তার বাঁশির সুর আর স্কাইলার্ককে উদ্দেশ্য করে বলছে, ও হোয়াট সুইট কোম্পানি। আহ, কি চমৎকার সঙ্গী তারা। সুইট অর্থ এখানে চমৎকার বা সুন্দর, কোম্পানি অর্থ সঙ্গী বা সাথী। ও হোয়াট সুইট কোম্পানি, আহা কি চমৎকার সঙ্গী তারা। I love to rise in a summer morn when the birds sing on every tree. The distant huntsman winds his horn, and the skylark sings with me. Oh, what sweet company! গ্রীষ্মের সকালে আমি ঘুম থেকে জেগে উঠতে ভালোবাসি, যখন প্রতিটি গাছে পাখিরা গান গায়, যখন দূরের শিকারী তার শিকারের বাঁশি বাজায়, আর যখন স্কাইলার্ক আমার সাথে গান করে। আহা কি চমৎকার সঙ্গী তারা। তারপর পরের স্ট্যাঞ্জা শুরু হয়েছে, বাট টু গো টু স্কুল ইন এ সামার মর্ন। কিন্তু এত চমৎকার সঙ্গীদের ছেড়ে গ্রীষ্মের সকালে স্কুলে যাওয়াটা, ও ইট ড্রাইভস অল জয় অ্যাওয়ে। ওহ, এটা সব আনন্দকে দূর করে দেয়, তাড়িয়ে দেয়। ড্রাইভ অ্যাওয়ে অর্থ দূর করা বা তাড়িয়ে দেয়া। আন্ডার এ ক্রুয়েল আই আউটওয়ার্ন। কঠোর শাসনের তত্ত্বাবধানে ভয়ে জড়সড় হয়ে। আন্ডার অর্থ কারো তত্ত্বাবধানে থাকা বা কারো দ্বারা নিয়ন্ত্রিত হওয়া। ক্রুয়েল আই অর্থ নিষ্ঠুর চোখ। এখানে ক্রুয়েল আই বলতে শ্রেণীকক্ষে শিক্ষকের নিষ্ঠুর বা কঠোর শাসনকে বোঝানো হয়েছে। আউটওয়ার্ন অর্থ জীর্ণ বা জড়সড়। আন্ডার এ ক্রুয়েল আই আউটওয়ার্ন, কঠোর শাসনের তত্ত্বাবধানে ভয়ে জড়সড় হয়ে। দ্য লিটল ওয়ান্স স্পেন্ড দ্য ডে। ছোট্ট শিশুরা দিন কাটায়। লিটল ওয়ান্স অর্থ স্কুলের ছোট শিক্ষার্থীরা বা শিশুরা। ছোট বাচ্চারা দিন কাটায় ইন সাইং অ্যান্ড ডিসমে। দীর্ঘশ্বাস আর হতাশায়। সাই অর্থ দীর্ঘশ্বাস ফেলা। মানুষ সাধারণত দীর্ঘশ্বাস তখনই ফেলে যখন সে অনেক বেশি ক্লান্ত আর দুশ্চিন্তাগ্রস্ত থাকে। ডিসমে অর্থ হতাশা। কঠোর শাসনের তত্ত্বাবধানে শিশুরা দিন কাটায় দীর্ঘশ্বাস আর হতাশায়। বাট টু গো টু স্কুল ইন এ সামার মর্ন, ও ইট ড্রাইভস অল জয় অ্যাওয়ে। আন্ডার এ ক্রুয়েল আই আউটওয়ার্ন, দ্য লিটল ওয়ান্স স্পেন্ড দ্য ডে ইন সাইং অ্যান্ড ডিসমে। কিন্তু এত চমৎকার সঙ্গীদের ছেড়ে গ্রীষ্মের সকালে স্কুলে যাওয়াটা, ওহ, এটা সব আনন্দকে দূর করে দেয়, তাড়িয়ে দেয়। কঠোর শাসনের তত্ত্বাবধানে ভয়ে জড়সড় হয়ে
ছোট শিশুরা দিন কাটায় দীর্ঘশ্বাস আর হতাশায়। দেন অ্যাট টাইমস আই ড্রুপিং সিট। স্কুল বয় আক্ষেপ করে বলছে, মাঝে মাঝে আমি ক্লান্ত হয়ে বেঞ্চের উপর মাথা রেখে বসে থাকি। হতাশাসূচক বা দুঃখসূচক শব্দ। অ্যাট টাইমস অর্থ মাঝে মাঝে। ড্রুপ অর্থ ঝুঁকে থাকা। এখানে অর্থ বেঞ্চের উপর মাথা রাখা। বেঞ্চের উপর মাথা রাখলে শরীর সামনের দিকে ঝুঁকে থাকে, সুতরাং ড্রুপিং সিট অর্থ সামনে ঝুঁকে বেঞ্চের উপর মাথা রেখে বসে থাকা। এভাবে সাধারণত যখন মানুষ ক্লান্ত থাকে তখন বসে থাকে। স্কুলের নিরানন্দ পরিবেশ স্কুল বয়কে ক্লান্ত করে তুলছে, তাই বলছে অ্যাট টাইমস আই ড্রুপিং সিট। মাঝে মাঝে আমি ঝুঁকে বেঞ্চের উপর মাথা রেখে বসে থাকি। অ্যান্ড স্পেন্ড মেনি অ্যান অ্যাংশাস আওয়ার। আর অতিবাহিত করি অনেক বিরক্তিকর সময়। স্পেন্ড অর্থ অতিবাহিত করা, অ্যাংশাস বিরক্তিকর, আর অ্যাংশাস আওয়ার বলতে স্কুলের বিরক্তিকর সময়কে বোঝানো হয়েছে। নট ইন মাই বুক ক্যান আই টেক ডিলাইট। আমার বইয়ের মধ্যে আমি আনন্দ পাই না। ডিলাইট অর্থ আনন্দ, আর টেক ডিলাইট অর্থ আনন্দ পাওয়া। নট সিট ইন লার্নিংস বাওয়ার। না পারি বিদ্যালয়ে বসে থাকতে। লার্নিং মানে শিক্ষা, আর বাওয়ার অর্থ বাগান বা কুঞ্জ। লার্নিং বাওয়ার অর্থ শিক্ষাকুঞ্জ। সুতরাং লার্নিংস বাওয়ার বলতে ক্ষুদ্রার্থে ক্লাসরুম, আর ব্যাপক অর্থে বিদ্যালয়কে বোঝায়। নর সিট ইন লার্নিংস বাওয়ার, না পারি বিদ্যালয়ে বসে থাকতে। ওয়ান থ্রু উইথ দ্য ড্রিয়ারি শাওয়ার। কিন্তু তারপরও বসে থাকতে হয় বিরক্তিকর লেকচারে খুব ক্লান্ত হয়ে। ওয়ান থ্রু অর্থ খুবই ক্লান্ত হয়ে পড়া। ড্রিয়ারি অর্থ বিরক্তিকর। আর শাওয়ার শব্দটি এখানে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। শাওয়ার শব্দের আবিধানিক অর্থ বৃষ্টি হলেও এখানে ক্লাসরুমে শিক্ষকের দেয়া অবিরত লেকচার বা পাঠদানকে বোঝানো হয়েছে। বৃষ্টি যেমন একাধারে অবিরত পড়তে থাকে, ঠিক তেমনি ক্লাসরুমে শিক্ষকদের লেকচার অবিরত চলতে থাকে। একবার বাংলা, তারপর ইংরেজি, ম্যাথ, ধর্ম, একটার পর একটা চলতেই থাকে। এরকম পাঠদানকে কবি ড্রিয়ারি শাওয়ার বা বিরক্তিকর পাঠদান বলেছেন। এরকম পাঠদান শিশুর গ্রীষ্মকালীন আনন্দকে নষ্ট করে দেয়। দেন অ্যাট টাইমস আই ড্রুপিং সিট অ্যান্ড স্পেন্ড মেনি অ্যান অ্যাংশাস আওয়ার। নট ইন মাই বুক ক্যান আই টেক ডিলাইট, নট সিট ইন লার্নিংস বাওয়ার। ওয়ান থ্রু উইথ দ্য ড্রিয়ারি শাওয়ার। মাঝে মাঝে আমি ক্লান্ত হয়ে বেঞ্চের উপর মাথা রেখে বসে থাকি, আর অতিবাহিত করি অনেক বিরক্তিকর সময়। আমার বইয়ের মধ্যে আমি আনন্দ পাই না। না পারি বিদ্যালয়ে বসে থাকতে, কিন্তু তারপরও বসে থাকতে হয় বিরক্তিকর লেকচারে খুব ক্লান্ত হয়ে। এরপর স্কুল বয় নিজেকে একটি পাখির সাথে তুলনা করছে এবং বলছে, হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয় সিট ইন এ কেজ অ্যান্ড সিং। যে পাখিটি জন্মই হয়েছে আনন্দের জন্য, সে পাখিটি কিভাবে খাঁচায় বন্দি অবস্থায় বসে থাকতে পারে আর গান করতে পারে। কেজ অর্থ খাঁচা। এর মানে হলো পাখির জন্মই হয়েছে মুক্তভাবে আকাশে ঘুরে বেড়াবার জন্য আর গাছে গাছে গান গাওয়ার জন্য। তাই সেই পাখি খাঁচায় বন্দি থেকে তার জীবনের আনন্দ উপভোগ করতে পারে না। ঠিক তদ্রূপ একটি শিশুরও জন্ম হয়েছে আনন্দের জন্য। হেসে খেলে প্রকৃতি থেকে শিখবে। যদি খাঁচা অর্থাৎ ক্লাসরুমে বন্দি থাকে, তাহলে কিভাবে সে মুক্তভাবে ঘুরে বেড়াবে এবং শিক্ষা গ্রহণ করবে?
একটি শিশু একটি পাখির মতো। এজন্যই বলছে হাউ ক্যান এ চাইল্ড, একটি শিশু কিভাবে পারবে ক্লাসরুমে বন্দি থেকে আনন্দ উপভোগ করতে। ওয়েন ফিয়ার্স অ্যানয়, যখন ক্লাসরুমে প্রতি মুহূর্তে ভয় তাকে তাড়া করে বেড়ায়। ফিয়ার অর্থ ভয় আর অ্যানয় অর্থ জ্বালাতন করা, এখানে অর্থ তাড়া করা। ক্লাসরুমে একটি শিশু যখন পড়ার চাপে থাকে, হোমওয়ার্ক, পরীক্ষা আর শিক্ষকের ভয়ে আতঙ্কগ্রস্ত থাকে, তখন একটি শিশু কীভাবে তার জীবনের আনন্দ উপভোগ করবে, এ কথাই বলা হচ্ছে হাউ ক্যান এ চাইল্ড, একটি শিশু কিভাবে পারবে আনন্দ উপভোগ করতে। ওয়েন ফিয়ার্স অ্যানয়, যখন প্রতি মুহূর্তে ভয় তাকে তাড়া করে বেড়ায়। বাট ড্রুপ হিজ টেন্ডার উইং, পারবে তো নাই, বরং তার কোমল ডানা নিস্তেজ হয়ে পড়ে। ড্রুপ অর্থ শক্তি হারিয়ে ফেলা, নিস্তেজ হওয়া বা ঝুঁকে পড়া। কোনো কিছু যখন তার শক্তি হারিয়ে ফেলে তখন তা ঝুঁকে পড়ে। টেন্ডার অর্থ কোমল, কচি বা নরম। উইং অর্থ ডানা। কোমল ডানা নিস্তেজ হয়ে যাওয়া মানে হলো জীবনের আনন্দ হারিয়ে ফেলা। খাঁচার ভিতর পাখির কোমল ডানা নিস্তেজ অবস্থায় থাকে। ডানা ঝাপটানো আর না ঝাপটানো প্রায় একই। সে তার টেন্ডার উইং মুক্ত আকাশে ঝাপটিয়ে জীবনের আনন্দ উপভোগ করতে পারে না। একইভাবে শিশুরা ক্লাসে বসে তারা তাদের জীবনের আনন্দ উপভোগ করতে পারে না। তাই বলা হয়েছে ড্রুপিং হিজ টেন্ডার উইং, তার কোমল ডানা নিস্তেজ হয়ে পড়ে বা জীবনের আনন্দ হারিয়ে ফেলে। অ্যান্ড ফরগেট হিজ ইউথফুল স্প্রিং, আর ভুলে যায় তার আনন্দ উল্লাসে ভরা মুহূর্তকে। ফরগেট অর্থ ভুলে যাওয়া, ইউথফুল অর্থ তারুণ্যে ভরপুর, স্প্রিং অর্থ বসন্ত। কিন্তু এখানে ইউথফুল স্প্রিং বলতে ছোটবেলার আনন্দ উল্লাসে ভরপুর সময়কে বোঝানো হয়েছে। শীতের রুক্ষতার পরে যখন বসন্ত আসে তখন গাছে গাছে নতুন পাতা জন্মায়, নতুন ফুল ফোটে, সব কিছু যেন তার নতুন জীবন ফিরে পায়। বসন্তকাল সবসময় তারুণ্যে অর্থাৎ উদ্যম, শক্তি, উচ্ছ্বাস আর আনন্দে ভরপুর থাকে। এমন করে শিশুদের ছোটবেলার সময়টিও থাকে বসন্তের মতো উদ্যম আর উচ্ছ্বাসে ভরপুর। তাই এই সময়কে ইউথফুল স্প্রিং বলা হয়েছে। খাঁচারূপ ক্লাসরুমে বসে ছোট শিশু হারিয়ে ফেলে তার আনন্দ আর ধীরে ধীরে ভুলে যায় তার আনন্দ আর উল্লাসে ভরা সময়কে। এজন্যই বলা হয়েছে অ্যান্ড ফরগেট হিজ ইউথফুল স্প্রিং, আর ভুলে যায় তার আনন্দ উল্লাসে ভরা মুহূর্তকে। হাউ ক্যান দ্য বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয় সিট ইন এ কেজ অ্যান্ড সিং? হাউ ক্যান এ চাইল্ড when fears annoy, but droop his tender wing and forget his youthful spring? যে পাখিটির জন্মই হয়েছে আনন্দের জন্য, সে পাখিটি কিভাবে খাঁচায় বন্দি অবস্থায় থাকতে পারে আর গান করতে পারে? একটি শিশু কিভাবে পারবে ক্লাসরুমে বন্দি থেকে আনন্দ উপভোগ করতে, যখন প্রতি মুহূর্তে ভয় তাকে তাড়া করে বেড়ায়? পারবে তো নাই, বরং তার কোমল ডানা নিস্তেজ হয়ে পড়ে আর ভুলে যায় তার আনন্দ উল্লাসে ভরা মুহূর্তকে। এর পরের অংশে স্কুল বয় বৃক্ষ আর ঋতুর পরিবর্তনের সাথে শিশুর জীবনের বিভিন্ন পর্যায়কে তুলনা করেছে। স্কুল বয় তার বাবা ও মাকে উদ্দেশ্য করে বলছে, ও ফাদার অ্যান্ড মাদার, ইফ বার্ডস আর নিপড, ও বাবা এবং মা, যদি অঙ্কুর নষ্ট হয়ে যায়। বার্ড অর্থ অঙ্কুর, নিপ অর্থ নষ্ট হওয়া। গাছের উৎপত্তি হয় অঙ্কুর থেকে। যদি অঙ্কুর নষ্ট হয়ে যায় সেখান থেকে গাছ, ফুল, ফল কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। এখানে বার্ডস বলতে শিশুকালকে বোঝানো হয়েছে। প্রতিটি শিশু অঙ্কুরের মতো। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।
যদি তাদের শিশুকাল নষ্ট হয়ে যায়, ভালো একটি ভবিষ্যৎ প্রজন্ম পাওয়া সম্ভব নয়। অ্যান্ড ব্লজমস ব্লোন অ্যাওয়ে, আর ফুলগুলোকে যদি বাতাস উড়িয়ে নিয়ে যায়। ব্লজমস অর্থ ফুল, আর ব্লোন অ্যাওয়ে অর্থ উড়িয়ে নিয়ে যাওয়া। এটি ব্লো শব্দের পাস্ট পার্টিসিপল। আর ফুলগুলোকে যদি বাতাস উড়িয়ে নিয়ে যায়, এর মানে হলো যদি শিশুদের জীবন থেকে আনন্দ কেড়ে নেওয়া হয়। অ্যান্ড ইফ দ্য টেন্ডার প্ল্যান্টস আর স্ট্রিপড, আর যদি চারাগাছগুলোকে উপড়ে ফেলা হয় বা তুলে ফেলা হয়। টেন্ডার প্ল্যান্টস অর্থ চারাগাছ, স্ট্রিপ অফ অর্থ উপড়ে ফেলা বা তুলে ফেলা। দ্যাট মিন্স পড়া, পরীক্ষা আর বইয়ের চাপে যদি শিশুর জীবনকে বিনষ্ট করা হয়। অফ দেয়ার জয় ইন দ্য স্প্রিঙ্গিং ডে, আর যদি তাদের বৃক্ষরাজির বসন্তের দিনের আনন্দ, স্প্রিঙ্গিং ডে বসন্তের দিন, আর যদি তাদের বসন্তের দিনের আনন্দ বাই সরো অ্যান্ড কেয়ারস ডিসমে, দুঃখ আর যত্নহীন হতাশায় পরিণত হয়। স্প্রিঙ্গিং ডে বলতে শিশুদের বাল্যকালের আনন্দের সময়কে বোঝানো হয়েছে। এখানে বাই শব্দটি পরিণত হওয়া অর্থ প্রদান করছে। সরো অর্থ দুঃখ, কেয়ারস শব্দটি কেয়ারলেস, যার অর্থ যত্নহীন, ডিসমে অর্থ হতাশা। পুরোটার অর্থ করলে দাঁড়ায় শিশুদের বাল্যকালের আনন্দ যদি দুঃখ আর হতাশায় পরিণত হয়। ও ফাদার অ্যান্ড মাদার, ইফ বার্ডস আর নিপড অ্যান্ড ব্লজমস ব্লোন অ্যাওয়ে, অ্যান্ড ইফ দ্য টেন্ডার প্ল্যান্টস আর স্ট্রিপড of their joy in the springing day by sorrow and care's dismay. ও বাবা এবং মা, যদি অঙ্কুর নষ্ট হয়ে যায়, আর ফুলগুলোকে যদি বাতাস উড়িয়ে নিয়ে যায়, আর যদি চারা গাছগুলোকে উপড়ে ফেলা হয়, আর যদি তাদের বৃক্ষরাজির বসন্তের দিনের আনন্দ দুঃখ আর যত্নহীন হতাশায় পরিণত হয়। হাউ শ্যাল দ্য সামার অ্যারাইজ ইন জয়, তাহলে কিভাবে গ্রীষ্মকাল আনন্দে ভরপুর হবে? অ্যারাইজ অর্থ দেখা দেওয়া বা জেগে ওঠা। বসন্তের পর গ্রীষ্মকাল আসে। গ্রীষ্মকাল দিয়ে এখানে শিশুর কিশোর বয়সকে বোঝানো হয়েছে। শিশুকালের আনন্দ যদি দুঃখ আর হতাশায় পরিণত হয়, তাহলে কৈশোরে তার জীবনে কিভাবে আনন্দ থাকবে? অর দ্য সামার ফ্রুটস অ্যাপিয়ার, অথবা কিভাবে গ্রীষ্মের ফল আবির্ভূত হবে। অ্যাপিয়ার অর্থ আবির্ভূত হওয়া। এর প্রতীকী অর্থ হলো কিভাবে কৈশোরকালে শিশুর জীবনে সফলতা আসবে। অর হাউ শ্যাল উই গ্যাদার হোয়াট গ্রিভস ডেস্ট্রয়, অথবা কিভাবে আমরা ফিরে পাব যা দুঃখসমূহ ধ্বংস করে দিয়েছে। গ্যাদার শব্দের প্রচলিত অর্থ জড়ো হওয়া, একত্র করা, কিন্তু এখানে অর্থ ফিরে পাওয়া বা পুষিয়ে নেওয়া। গ্রিফ অর্থ দুঃখ, শব্দটি বহু বচনে ব্যবহৃত হয়েছে, যার দ্বারা বসন্ত আর গ্রীষ্মকালের নিরানন্দ, দুঃখ, হতাশাকে বোঝানো হয়েছে, যা মানব জীবনের শৈশব ও কৈশোরের প্রতিরূপ। উপরের আলোচনায় আমরা দেখতে পেয়েছি যে বসন্তকাল দুঃখ ও হতাশায় পরিপূর্ণ থাকলে তার প্রভাব গ্রীষ্মকালেও পড়ে। তেমনি শিশুকালের নিরানন্দ ও বিষণ্ণতা কিশোর বয়সকেও প্রভাবিত করে। আর ডেস্ট্রয় শব্দের অর্থ হচ্ছে নষ্ট করা বা ধ্বংস করা। তাই বলা হয়েছে, অর হাউ শ্যাল উই গ্যাদার হোয়াট গ্রিভস ডেস্ট্রয়, বসন্ত আর গ্রীষ্মকালে নিরানন্দ, দুঃখ, হতাশা যা কিছু ধ্বংস করে দিয়েছে তা আমরা কিভাবে ফিরে পাব? অর্থাৎ শৈশব ও কৈশোরের ক্ষতিগুলো আমরা কিভাবে পুষিয়ে নেব। অর ব্লেস দ্য মেলোয়িং ইয়ার, অথবা কিভাবে আমরা বছরের রসালো সময়কে স্বাগত জানাব। ব্লেস অর্থ আশীর্বাদ করা, এখানে অর্থ স্বাগত জানানো। মেলো অর্থ রসালো। ইউরোপীয় দেশগুলোতে অটাম বা শরৎকালকে
মেলোয়িং সিজন বলা হয়, কারণ এ সময় আঙ্গুর আপেল সহ বিভিন্ন প্রকার রসালো ফলে ভরপুর থাকে। তাই মেলোয়িং ইয়ার বলতে শরৎকালকে বোঝানো হয়েছে। এই বিষয়টির প্রমাণ পাওয়া যায় ইংলিশ কবি জন কিটসের কবিতা ওড টু অটাম থেকে। কবিতায় অটামকে উদ্দেশ্য করে কবি বলছেন, সিজন অফ মিটস অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস, সুমিষ্ট রসালো ফলের ঋতু। অর ব্লেস দ্য মেলোয়িং ইয়ার, কীভাবে আমরা বছরের রসালো সময়কে অর্থাৎ শরৎকালকে স্বাগত জানাবো। মেলোয়িং ইয়ার বা শরৎকাল মানব জীবনের যৌবনকালের প্রতিমূর্তি। কিভাবে আমরা বছরের রসালো সময়কে স্বাগত জানাবো, অর্থাৎ কিভাবে যৌবনকালকে স্বাগত জানাবো। শৈশব ও কৈশোর যেখানে নিরানন্দ, সেখানে যৌবনকালকে কিভাবে স্বাগত জানাবো বা যৌবনকাল কিভাবে আনন্দময় হবে। when the blasts of winter appear, যখন শীতের প্রবল বায়ু প্রবাহ শুরু হয়ে যায়, দ্যাট মিন্স যখন শীতকাল শুরু হয়ে যায়। শীতকাল বছরের শেষ ঋতু। শীতকাল বলতে এখানে মানব জীবনের বার্ধক্যকে বোঝানো হয়েছে। যদি বার্ধক্য চলে আসে, তাহলে শৈশব ও কৈশোরের নিরানন্দ যে ক্ষতি সাধন করেছে তা কিভাবে পুষিয়ে নেব। অর ব্লেস দ্য মেলোয়িং ইয়ার, অথবা যৌবনকালকে কিভাবে স্বাগত জানাবো। when the blasts of winter appear, যখন শীতের প্রবল বায়ু প্রবাহ বইতে শুরু করে। ব্লাস্ট অর্থ প্রবল বায়ু প্রবাহ। সারা পৃথিবীতে প্রধান ঋতু চারটি: স্প্রিং, সামার, ফল যেটাকে অটাম বলা হয়, আর উইন্টার বসন্ত, গ্রীষ্ম, শরৎ আর শীতকাল। এই কবিতায় ধারাবাহিকভাবে এই চারটি ঋতুর কথা উল্লেখ করে মানব জীবনের বিভিন্ন স্তরের সাথে তুলনা করা হয়েছে। এখানে বলা হয়েছে, যদি বসন্তকাল আনন্দ, দুঃখ আর হতাশায় পরিণত হয়, দ্যাট মিন্স বসন্তকালে যদি গাছে গাছে ফুল না থাকে, তাহলে গ্রীষ্মকালে কোনো ফল পাওয়া যাবে না এবং গ্রীষ্মকালের আনন্দ বিলীন হয়ে যাবে। এভাবে শরৎকালেও পাওয়া যাবে না কোনো রসালো ফল। আর যখন শীতকাল চলে আসবে, তখন সারা বছরটাই ব্যর্থতায় ভরে উঠবে। ঠিক তদ্রূপ শিশুকালে যদি শিশুর সঠিক যত্ন না নেওয়া হয়, তাহলে কিশোর বয়সে তার বিকাশ বাধাগ্রস্ত হবে। যৌবন বয়স তার অন্ধকারাচ্ছন্ন হবে। জীবনের শীতকালে তার পক্ষে আর কোনো কিছুই করা সম্ভব হবে না। হাউ শ্যাল দ্য সামার অ্যারাইজ ইন জয়, or the summer fruits appear, or how shall we gather what griefs destroy, or bless the mellowing year when the blasts of winter appear. তাহলে কিভাবে গ্রীষ্মকাল আনন্দে ভরপুর হবে, অথবা কিভাবে গ্রীষ্মের ফল আবির্ভূত হবে, অথবা কিভাবে আমরা ফিরে পাব যা দুঃখসমূহ ধ্বংস করে দিয়েছে, অথবা কিভাবে আমরা বছরের রসালো সময়কে স্বাগত জানাবো যখন শীতের প্রবল বায়ু প্রবাহ শুরু হয়ে যায়। তাই আমাদের স্কুলগুলোকে করতে হবে আনন্দময়, পড়ালেখার একঘেয়েমি দূর করতে হবে, কমাতে হবে পরীক্ষা, বইয়ের বোঝা আর পরীক্ষার চাপ। তাহলেই হবে শিশুর পরিপূর্ণ বিকাশ। আর তা কি আদৌ সম্ভব হবে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে রয়েছে থিম অব দ্য পোয়েম। তোমাদের সুবিধার্থে থিমটির উচ্চারণ ও বাংলা অর্থ দিয়ে দেয়া হলো। থিমটি বারবার শুনবে যাতে এটি তোমাদের মুখস্থ হয়ে যায়। আনহ্যাপিনেস অফ এ স্কুল বয় অ্যাবাউট হিজ লার্নিং এনভায়রনমেন্ট ইজ এক্সপ্রেসড ইন দ্য পোয়েম। চিলড্রেনস লার্নিং এনভায়রনমেন্ট মাস্ট বি প্লিজেন্ট, লার্নিং ফ্রেন্ডলি and enjoyable, where they can pass hours with joy and happiness. Unfriendly learning environment hampers children's mental development and destroys their childhood, boyhood and later period of life. So topmost priority must be given in proper child education. Unhappiness of a schoolboy about his learning environment is expressed in the poem. এই কবিতায় একজন স্কুল বয়ের তার স্কুলের শিক্ষার পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে।
Children's learning environment must be pleasant, learning friendly and enjoyable. শিশুদের শিক্ষার পরিবেশ হতে হবে আনন্দদায়ক, শিক্ষা বান্ধব ও উপভোগ্য, where they can pass hours with joy and happiness. যেখানে তারা সময় অতিবাহিত করতে পারে আনন্দ ও ভালো লাগা নিয়ে। Unfriendly learning environment hampers children's mental development and destroys their childhood, boyhood and later period of life. অশিক্ষাবান্ধব শিক্ষা পরিবেশ শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত করে এবং ধ্বংস করে দেয় তাদের শৈশব, কৈশোর এবং জীবনের পরবর্তী সময়। So, topmost priority must be given in proper child education. সুতরাং যথাযথ শিশু শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। যারা এই ভিডিওটি দেখছো একটি করে লাইক ও কমেন্ট করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।